দেখেন, স্বাধীনতার পর 52 ভাষা আন্দোলন যারা করেছে তারাও কিন্তু এই স্বাধীনতার যুদ্ধের হয়তো তাদের আয়ুতে ভুলায় নাই, তারা স্বাধীনতা যুদ্ধে তাদের অবদান রেখে গেছে। কারণ 52 থেকেই স্বাধীনতার স্বপ্ন আমাদের হৃদয়ে লালিত হয়েছে। 52 আমি ছোট, প্রাইমারি স্কুল ছাত্র, টপ প্রাইমারি স্কুল ছাত্র। তাহলে 52কে বাদ দিয়ে 52তে যারা ছিল তারাও কিন্তু মুক্তিযোদ্ধা। তাদের অনেকেই 71 দেখেছেন, হয়তো রাইফেল হাতে নিতে পারেন নাই, কিন্তু সহযোগিতা করেছে। আর আমরা যারা ৬২ শিক্ষা কমিশন, হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে শুরু করি, বিশেষ করে আইয়ুব খানের মার্শাল্লার পরে কথা বলার সুযোগ তো আমাদের ছিল না, মার্শাল্লা তো তখন ভয়াবহ, কিন্তু ৬২তে আমরা সুযোগ পেলাম। ছাত্ররা প্রথম এই শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের আন্দোলন, এখান থেকেই শুরু হলো রাজপথে আমাদের যাত্রা। এখান থেকেই শুরু হলো বৈষম্য বিরোধী, মানে পাকিস্তানের সাথে পাকিস্তানের তৎকালীন বৈষম্য, এই পাকিস্তানের যে বৈষম্য, এই বৈষম্যগুলো আস্তে 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 আমাদের চোখের সামনে ধরা পড়ে। সুতরাং ৬২ থেকে শুরু করে আমরা আন্দোলন করেছি। এই সেই আন্দোলন আস্তে 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 তীব্র আকার ধারণ করেছে। ৬৯-এ তো আমি ৬৬ সনে আমি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের টাঙ্গাইল জেলার তত মহকুমাকে জেলার মর্যাদা দেওয়া হতো। আমি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সেক্রেটারি নির্বাচন, আতিকুর রহমান সালু ভাই প্রেসিডেন্ট। আতিকুর রহমান সালু চলে যাওয়ার পরে আবার আমি প্রেসিডেন্ট নির্বাচন করি। আমার সেক্রেটারি হয় বিশিষ্ট নাট্যকার আব্দুর রহমান রুকু, মারা গেছে, নাই। তাহলে আমাদের সাংবাদিক বুঝতে না, তাইলে আমরা হচ্ছি ধারাবাহিক মুক্তিযোদ্ধা। মানে মুক্তিযুদ্ধ মানে পাকিস্তান থেকে বেরিয়ে আসার যে স্বপ্ন আমরা হৃদয়ে লালন করেছি, পালন করেছি। এই কারণে আমি শব্দটা ব্যবহার করলাম, আমরা হচ্ছি ধারাবাহিক মুক্তিযোদ্ধা। অনুরূপ ভাবে যারা ছাত্র লীগ করত তারাও কিন্তু ধারাবাহিক মুক্তিযুদ্ধ। আমার মতো শুধু আমার কথা বলবো, তাদের কথা বলবো না, তা তো হয় না। তারাও কিন্তু আমাদের সঙ্গে একাত্র। আমি যখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, সুতরাং আমরা যদি বলি আমরা ধারাবাহিক মুক্তিযোদ্ধা, ভুল কে করবে আমাদের? এখানে তো সবাই শিক্ষক আছেন, বলেন ভুল ধরতে পারবে। আমরা হঠাৎ মুক্তিযোদ্ধা না। ৬৯-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব আমরা দিয়েছি টাঙ্গাইল থেকে, তার মধ্যে আমি একজন। আইয়ুব খানের পতন যেদিন ঘটে, ইয়াহিয়া খানের কাছে যখন ক্ষমতা হস্তান্তর করে, তখন আমি নলিনে বিশাল এক জনসভায় উপস্থিত বক্তৃতা দিচ্ছি। হাতেম আলী খান নামে এক বিখ্যাত ব্যক্তি ছিলেন, কৃষক নেতা, মাওলানা আব্দুল খান ভাসানীর কৃষক সমিতির সাধারণ সম্পাদক, আলিগড়ের বিয়ে। এত সাধারণ মানুষ ছিলেন উনি, যে একটা ভাঙ্গা সুটকেস আর একটা পায়জামা পাঞ্জাবি পরে উনি চলাফেরা করতেন। বাংলাদেশের সাথে পাকিস্তান গেছে, বিদেশেও গেছে। ওনার মতো নেতার উপস্থিতিতে ওইখানে আমরা সভা করতেছি, ওনার সভাপতিতে হঠাৎ ঘোষণা আসলো আইয়ুব খান ক্ষমতা ছেড়ে দিয়েছে, ইয়াহিয়া খান আসছে। জনসভার থেকে মানুষ, আমার এখন হাসি পায়, জনসভার থেকে মানুষ মার্শাল কথা শোনার পরে সব
সত্য বলব, কেউ তাদেরকে থামাইতে পারে না। লতিফ সিদ্দিকী সেখানে ছিল। উল্লেখযোগ্যদের মধ্যে লতিফ সিদ্দিকী, যার নাম আপনারা বলেছিল, এইটা তো বললাম। লতিফ সিদ্দিকী আমার সিনিয়র, ভালো বক্তা, সেও থামানোর চেষ্টা করবো, পারবে হাতিম আলী খান সাহেব চেষ্টা করবো, আরো যারা ছাত্ররা আছে তারা। এই অবস্থায় আমার মাথায় একটা প্রস্তুতি আছে। আমি আমার একটা লেখায় আমি লিখছি, লেখাটা আগের আইনটা এক হয়ে যাওয়াতে আমি ধারাবাহিকভাবে লিখতেছিলাম পাকিস্তানের ছাত্ররা টাকা লিখেছি। হঠাৎ একটা পৃষ্ঠভূমি ছিল, আমি তখন মঞ্চে উঠলাম, মঞ্চে বাইরে ছিলাম। মঞ্চে উঠে আমি মাইকটা হাতে নিয়ে আমি বললাম যে, শোনেন ভাইরা, এই মুহূর্তে আরেকটা খবর রেডিওতে প্রচার হচ্ছে, একটা মিথ্যা কথা, তাজা মিথ্যা কথা। ভাইসব, এই মুহূর্তে পাকিস্তান রেডিও আরেকটা ঘোষণা দিল। মানুষ হঠাৎ শুনতে থাকে, এই মাত্র ঘোষণা দিল যে মার্শাল্লাহ হয়েছে রাওয়ালপিন্ডিতে, সেই মার্শাল্লাহ আসবে করাচিতে, করাচি থেকে আসবে ঢাকায়, ঢাকার থেকে আসবে টাঙ্গাইল, টাঙ্গাইল থেকে আসবে গোপালপুর। সব মানুষ দাঁড়িয়ে শুনতেছে। গোপালপুর থেকে আসবে হলো এই হেমনগরে। অন্তত পক্ষে কম করে হলো 4 দিন সময় লাগবে বন্ধে হওয়া। তারা আমাদের দৃষ্টিতে হার মানবে, জীবিত আমাদের বসে যে তাদের বক্তব্য শোনেন। আমাদের সব আমি বক্তৃতা আমার হয়ে গেছে, বক্তব্যের সময় ঘটনাটা বলছিল, তার বক্তব্যের পরেই আমাদের বর্তমানে সব বক্তব্য রাখবে। তারপরে মিটিং সুস্থ তিনি বক্তব্য রাখবেন, আমরা যাত্রা করবো, চলে আসলাম টাঙ্গাইলে। যাওয়ার সাথে ভোট দিতে আর আমি আসলাম সরাসরি আমার এক অফিসের টাঙ্গাইলে নিয়ে আসলাম সংসদ সভা। এই আর মাসের কথাই বলে, কিন্তু মৌলানা ভাসানী তো মাসটার সাথে মানে না। এর মধ্যেই পাকিস্তানের এক বিখ্যাত ছাত্রের কাছে তারিক আলী, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিগ্রি ছিল তারিক আলী। সে তারিক আলী বাম ঘেঁষা ছিল। 69-এর গণ-অভ্যুত্থানে আইয়ুব খানের বিজয়ের পরে মৌলানা ভাসানীকে টাইমস ম্যাগাজিন তাকে ফার্স্ট পেজে তাকে বলা হইল যে প্রফেট অফ ভায়োলেন্স, এই শিরোনামে তার সম্পর্কে একটা নিউজ এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকের রাষ্ট্রপতি সাক্ষাৎকার সবসময় আমার কাছে। সেই সময় এই তারিক আলী সাহেব আসে, এই তারিক আলী আসবো মাইক নিয়ে আমাকে দায়িত্ব, যে মাইক করার দায়িত্ব আমি তখন আমরা এই ভাড়া করা মাইক আমরা নিজেরাই মাইক করি। মাইক মারতে মারতে আমি মানসিক রোডের দিকে গেছি, তো আমার পিছনে আর্মির গাড়ি ব্রেক করছে। হঠাৎ দেখে আমার চারিদিকে আর্মি এরকম রাইফেল থাকে, ব্যাপার আমার শুনতেছি তুমি মাইক করছো কার কথা, কার হুকুমে মাইক করে ধারণার দেশে জানি কার হুকুমে আমাদের পারমিশন আছে আমার কাছে। কয়ও পারমিশন দেওয়ার জন্য না, সিভিল প্রশাসন তো নষ্ট হয়নি, তারাই পারমিশন সিভিল প্রশাসনের কাছ থেকে, সেটা মানবে না। আমার কাছ থেকে তোমার পারমিশন আগামীকাল তুমি আমার মানসিক ভেট করার দেয় চলে গেল। এত দ্রুত সংক্ষেপে হইতেছে যে আসলে এগুলো অনেক মজার মজার চুক্তি আছে, যেগুলো বললে আপনার মজা পাবেন, কিন্তু রোজার দিন আর একটু লম্বা করবো না, সংক্ষেপে করতেছে।
যাই হোক তারিখের হিসাবে দিলাম, আমি আর মাঝে গেলাম না। এর মধ্যে টাঙ্গাইলের জিপিএ ওসি এসে আমাকে বলল যে নেতা ছাত্রদের মর্যাদা ছিল, এখন আসি কিনা জানি না, তবে তখন ছিল। আমার বললো যে আমার চাকরিটা বাঁচান, ঠিক আছে, আমার উপরে হুকুম যে আপনাকে অ্যারেস্ট করে মানুষ তাহলে আপনাকে কেমনি অ্যারেস্ট করি কন, তার সাথে সবাই যায়, দুজনে বাসে চলে যায়। এরপর আমার এক সহকর্মী ছিল, তার সাথে পরামর্শ করলাম, তার আমার চাকরি চাই। পরে আমরা 3 জন গেলাম। ওর নাম ছিল কর্নেল সায়েন, পাঞ্জাবি। তো ওইখানে ছিল তার আর্মি কর্নেলের মানে মাস্টার অ্যাডমিনিস্ট্রেটরের সাথে থাকে একজন আর্মি অফিসার, তাদেরকে পিএস বলে, সে আসলে বাঙালি। পরবর্তীকালে উনি আইন জিয়া রহমানের সময় টাঙ্গাইলে মাস্টার এই ভদ্রলোক আমাকে বলল, মন সাহেব একটা কথা বলি, এই কর্নেল কিন্তু ডেঞ্জারাস, এর কাছে যারা আসছে তারা সকলেই বেদের বাড়ি আর জেলখানা ছাড়া যাইতে পারে না, কেউ যাইতে পারে না। আপনাকে আমার দেখে মনে হইতেছে আপনার একজন সাচ্চা মানুষ, আমি যা বলবো আপনি তাই করে, তাহলে কিন্তু কপালে আপনার দুঃখ আছে বলেন। বলে ওইখানে আপনি বাংলায় আর প্রশ্ন করবে, ও ইংরেজিতে উর্দুতে, আপনি বাংলায় উত্তর দেবেন। আমি ইংরেজি জানি না, ভালো করে আমি ইংরেজিতে সেটা ট্রান্সলেট করার দায়িত্ব আমার, আমি বাংলায় বলবেন। তো প্রশ্ন করতেছে আমাকে, তুমি যে অন্যায় করেছো স্বীকার করো। আমি বলতেছি না, আমি স্বীকার করি। আর ওই মেজর বলতেছে ইংরেজিতে, বুঝিয়ে দিতেছে তাকে, হ্যাঁ স্বীকার করে এসে অন্যায় করছে। আমি বলতেছি অন্যায় করছে, ইংরেজিতে ট্রান্সলেট করে বলতেছে আর স্বীকার করে অন্যায় করছে। কিছুই বুঝে না বাংলা। তারপরে জিজ্ঞেস করতেছে, তুমি কি জানো তার সঙ্গে কার কাছ থেকে পারমিশন দিতে হয়? আমি জানি। তো উনি বলতেছে না, আমি জানি। তুমি কার কাছ থেকে পারমিশন দিচ্ছো? বললেন প্রশাসনের কাছে। তখন সে বলতেছে, স্যার পুলিশকে বলতেছে। তখন আমাকে বলতেছি, তোমার ফার্স্ট ক্লাস লায়ার, you are a first class liar, আমার সব কথা মনে আছে। You are first class liar, you are dangerous and you are clever also. Get lost. কিন্তু সেই বেদের বাড়ি আমাকে 14টা বেদের বাড়ি দেয়, ড্রাম ফ্যাক্টরিতে মাস্টার কত 14টা বেদের বাড়ি আর 6 বছরের জেল। কিন্তু সৌভাগ্যবশত সেই শাস্তি আমার থাকতে হয় নাই মরানা ভাষার কারণে। কারণ আমার সঙ্গে 13 জন কিশোর নেতা ছিলেন, সকলেরই কম বেশি শাস্তি হয়েছিল, শুধু আমার ছিল বেশি। মরানা ভাষার হুঙ্কারে এইয়া খানের কাছে সে পত্র লিখছিল এবং বলছিল যে আমার লোকেদের যদি কিছু হয়, আমি বাংলাদেশে পূর্ব বাংলায় আগুন জ্বালিয়ে দেব। এই চিঠি যখন এইয়া খানের কাছে যায়, তখন এইয়া খান অ্যাডমিরাল ছিল আহসান, গভর্নর ছিল অ্যাডমিরাল আহসান। টেলিফোনিক অর্ডারে সন্ধ্যার পরে কয়েকদিনের 9:30
ডিপ্টি জেলার শামসুর রহমান দৌড়ে এসে বলবেন যে মোহন ভাই আপনাদের রিলিজ অর্ডার হয়েছে। এই রিলিজ অর্ডার 14টা বেদের বাড়ি আর 6 বছরের জেল খাটলে আমাকে এইখানে আপনারা পাইতেন না। মুক্তিযুদ্ধ আমি যেতে পারতাম, কারণ যারা ওই বেতের বাড়ি খাইছে তাদের লাইফ স্পয়েল হয়ে গেছে, তাদের আর কিছু নাই, জীবন বলে আর কিছু থাকে না। যাই হোক, আল্লাহ আমি যখন জেল থেকে বেরিয়ে আসি, বেরিয়ে আসার 8 মাসের মাথায় 70-এর নির্বাচন হয়ে গেছে। 70-এর নির্বাচনের পরের ঘটনা তাল বাহানা যখন শুরু করলো, কারণ শেখ সাহেব তো প্রধানমন্ত্রী হতে চাইছে পাকিস্তানে, সঙ্গত কারণেই শেখ সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইছে, কারণ তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ছিলেন। অপ্রিয় হইল সত্য, কিন্তু স্বাধীনতার কথা বলেন নাই, স্বাধীনতার কথা একবারও বলেন নাই। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখলেন, হোসেন শহীদ সরার শীর্ষ ছিল, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হয়ে পূর্ব পাকিস্তানের জন্য সাহিত্য শাসন আনবেন, এটাই ছিল তার পরিকল্পনা। তাল বাহানা যখন শুরু করলো, তখন আমরা টাঙ্গাইলে ছাত্রলীগ আমরা সবাই মিলে সারা টাঙ্গাইল শহরে, আমাদের মতো সারা বাংলাদেশে যার যার মতো মিছিল, মিটিং, হরতাল, আমরা কত সভা করি সরকার। আর প্রতিদিন আমি বিকেলের দিকে মৌলানা ভাসানীর কাছে যাই, সাক্ষাৎ করি, ওনার পরামর্শ নেই। এর মধ্যে একদিন দুপুরবেলায় বাসায় ফিরছি, 1টার সময় একটা খবর হইত, সেই খবরে বলতেছে 3রা মার্চ ছিল জাতীয় সংসদের অধিবেশনের তারিখ। বলতেছে যে 1 মার্চের দুপুরের এই সংবাদ আমি খাইতে বসতে, 3রা মার্চের জাতীয় সংসদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হবে। এই খবর যখন প্রচারিত হল, তখন আমি খাওয়া অর্ধেক রেখেই ওই অবস্থায় আমি রওনা দিলাম সন্তোষে করলাম। পুজোর আমার বলল দাস, ওনার সঙ্গে গেলাম, ওনার একটা রিক্সা উঠে যায়, উঠার পরে উনি আমাকে কিছু নির্দেশ দিলেন, আমি ওনার কাছে কিছু নির্দেশনা চাইলাম। এটা কিন্তু মুক্তিযুদ্ধের পরারম্ভিক ঘটনাগুলো বলতেছে, এখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এক ভাতে কিন্তু সারা ভাতের অবস্থা বোঝা যায়। টাঙ্গাইলের ঘটনা মানে সারা বাংলাদেশের ঘটনা একই রকম, একই চিত্র, হয়তো ভিন্ন ভিন্ন নেতৃত্ব, ভিন্ন ভিন্ন মুখ, ঘটনা একটাই। তখন কে আমাদের মধ্যে ছাত্রলীগ, কে আমাদের মধ্যে ছাত্রলীগের, কে আওয়ামী লীগ রাজনীতির প্রতি বিশ্বস্ত, কে আওয়ামী লীগ রাজনীতির প্রতি বিশ্বস্ত না, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে আমাদের প্রতি অবিচার এবং ন্যায়সঙ্গতভাবে শেখ সাহেব নির্বাচনে বিজয়ী হওয়ার পরেও তাকে কেন ক্ষমতা দেওয়া হয়, মানে সংসদ অধিবেশন বসলেই তো সে নেতা নির্বাচিত হয়, প্রধানমন্ত্রী হয়। ভুট্টোর চক্রান্তে আইয়ুব খানের কি কয়, এহিয়া খান আর ভুট্টোর চক্রান্তে এই সিদ্ধান্তটা তারা পালন। এখন এই যে 70-এর নির্বাচন, এই নির্বাচনে মৌলানা ভাসানী তো অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন। তিনি শেখ মুজিবকে ব্যক্তিগতভাবে ভালোবাসতেন এবং তিনি বলতেন যে আমার 17টা সেক্রেটারি ছিল, তার মধ্যে মুজিব হাসানের সবচেয়ে যোগ্য সেক্রেটারি। প্রকাশ্য উনি শেখ সাহেবরে
মাঠ ওনার ন্যাপকে বলল নির্বাচন আমরা বন্ধ ন্যাপের ভোটটাও যাতে আওয়ামী লীগ পায় সে ব্যবস্থা ভাসানী সাহেব করলেন। এটা সকলে তো বোঝা যাবে। এখানে যে মৌলানা ভাসানীর যে প্রচন্ড সহযোগিতা তার আরেকটা প্রমাণ আমি পাইলাম। আমি যখন মৌলানা সাহেবের জামালপুর থেকে আমাকে তাকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতে হইতো এবং নিয়ে যেতে হইতো, সে দায়িত্ব আমার উপরেই ছিল। কারণ তখন গাড়ি ঘোড়া পাওয়া যেত না, খুব কষ্ট করে গাড়ি ম্যানেজ করতে হইতো এবং ছাত্রদের দায় হিসাবে আমি কারোর কাছে স্টাইলে কেউ না, কারণ আমি কোনো বেয়াদব ছিলাম। জামালপুর থেকে ওনাকে যখন নিয়ে আসি তখন শেখ সাহেবের নির্বাচনী বহর, বিশাল বহর আসতো। মৌলানা সাহেব সামনে বসা, আমি মৌলানা সাহেব দেখি দূর থেকে শেখ সাহেব চিনছে, গাড়ি থামাইয়া গাড়ি থেকে নামে আসছে। ভাসানী সাহেব ওর নামছে, শেখ সাহেব আগে আসছে। আমি ভাসানী সাহেবের সাথে উনি আইসা উনি রাস্তার উপরে মৌলানা সাহেবের পাও জড়িয়ে ধরে বললেন যে বাবা তাই ওনাদের মধ্যে কয়েকটি কথাবার্তা এইভাবে পরোক্ষভাবে ওনাকে সহযোগিতা করেছে। যে জন্য আওয়ামী লীগ ছাড়া কোনো সিটি পায় নাই, আওয়ামী লীগের বাইরে সেই আওয়ামী লীগের তারা ক্ষমতা দিবে না। আওয়ামী লীগের আমি পছন্দ করি না বা আওয়ামী লীগের রাজনীতি আমি করি না, তাই জন্য অন্যায়কে আমাকে মেনে নিতে হবে, এই শিক্ষা আমাদের মৌলানা ভাসানী দেয় না। এই নোংরা শিক্ষা আমরা পাই না, এই সংকীর্ণ মনোভাব আমাদের মধ্যে ছিল না। সেই জন্য আমি বললাম ছাত্ররা যারা ভুল মুক্তিযুদ্ধের যারা ভুল ইতিহাস জানে তারা সঠিক ইতিহাসটা জানুক। আমরা সত্যকে সত্য বলতে শিখেছি, মিথ্যাকে মিথ্যা বলতে শিখেছি। তোমরা গত 16 বছরে সত্যকে তোমরা শিখতে পারো না, এই সত্য তোমাদের সামনে তুলে ধরা হয় নাই। একতরফা বক্তব্য তোমাদের সামনে দেওয়া হয়েছে। তোমরা একটাই জানো, শেখ সাহেবই সৎ, আওয়ামী লীগই সৎ না, তা নয়। এর মধ্যে মৌলানা ভাসানী ছিলেন, এর মধ্যে শেরে বাংলা কে ফজলুল হক ছিলেন, এর মধ্যে জিয়াউর রহমান ছিলেন, এর মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন, এর মধ্যে জেনারেল ওসমানী ছিলেন, এর মধ্যে সারা বাংলাদেশে 11টা সেক্টর কমান্ডার ছিলেন। আর এই 11টা সেক্টরের বাইরে আমাদের টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর প্রধান আব্দুল কাদের সিদ্দিকী কীর্তন হতে পারে। কাদের সিদ্দিকীর রাজনীতি নিয়ে বিতর্ক থাকতে পারে, তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু কাদেরিয়া বাহিনী মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে কোন প্রশ্ন করার সুযোগ নাই। হ্যাঁ, মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক কিছু ন্যায় অন্যায় হয়ে থাকে, যুদ্ধের সময় ন্যায় অন্যায় অনেক কিছু হয়। কোনটা ন্যায় অত বাদ বিচার করে যুদ্ধ হয় না। সেখানে হয়তো কাদের সিদ্দিকী কিছু ভুল থাকতে পারে, মে নট বি, আই ডোন্ট নো। আপনারা ভালো পেতে পারেন, এই সখীপুরের মানুষ তারা পেতে পারে, লেফটেন্যান্ট সখীপুরি ছিল। সুতরাং এখানে কাদেরিয়া আমাদের টাঙ্গাইলে আমি যে মুক্তিযোদ্ধা কেমনে করে হইলাম, এই যে তালবাহানা শুরু করলো, এর মধ্যে আমি জেলখানা থেকে বেরিয়ে আসার পরে আমরা মিটিং মিছিলের পরে আওয়ামী লীগের নেতৃত্বে, মানে আওয়ামী লীগের কয়েকজন এমপির নেতৃত্বে আমরা অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেবের বাসায়, জাতীয় লীগের নেতা ছিলেন আতর রহমান খানের, ওনার বাসায় আমরা বসলাম। এমন বলতে পারেন না আমি সেখানে ভিতরে বসি, আমি হলাম সর্বকনিষ্ঠ লোক, বয়স তখন আমার 24।
সবাই আমার সিনিয়র, তো সিনিয়র হইলেও তারা আমাকে যথেষ্ট মূল্যায়ন করত এবং আমি তাদেরকে যথাযথ মর্যাদা দিতাম। সেই সভায় আমার উপস্থিত থাকার সুযোগ হইল এবং সেইখানে একটা সংগ্রাম কমিটি গঠন করা হইল। বদিউজ্জামান খান গোয়াপুরের এমপি, প্রিন্সিপাল ইব্রাহিম খান সাহেবের ভাইস্টার, ওনার সভাপতিত্বে একটা কমিটি গঠিত হইল। কেউ বলে ওটা সংগ্রাম পরিষদ, আর পরিবাহী মিলেই বলতে হল না, এটার নাম হাই কমান্ড। এবং এই হাই কমান্ডের নেতৃত্বেই হবে যুদ্ধ করবো আমরা। তখন দুইজন এমপি বলল যে আমরা কি এমপি হয়েছি যুদ্ধ করার জন্য? আমরা এমপি হয়েছি আইন পাস করবো, মন্ত্রী হবো, হুইপ হবো, ইত্যাদি ইত্যাদি। তখন ওইখান থেকে দুইজন এমপি এমন জোরে তাদের ধমক দিল, দেশ বাঁচে না, আর তুমি স্বপ্ন দেখো তুমি হুইপ হবা, মন্ত্রী হবা। এক ধমকে তাদেরকে ঠান্ডা করেছিল না বলবো, কারণ তারা নাই। আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুন, প্রার্থনা করি ভুল তাদের দেশে, তাদের স্বপ্ন ছিল গয়না কিন্তু হয়েছে পালানোর দাবি করেছে, সেখানে এই যুদ্ধ বিগ্রহের মধ্যে জড়িয়ে পড়বে তারা কল্পনা করে। তখন সেইখান থেকে সিদ্ধান্ত প্রতিশ্রুতিতে বানানো হইল সর্বাধিনায়ক। প্রতিশ্রুতিকে যুদ্ধের কিছুই বুঝায় তারে বানানো হইল সর্বাধিনায়ক। সিদ্ধান্তটা সঠিক ছিল না, কিন্তু তাছাড়া উপায়ও ছিল না, কারণ সে তো এমপি ছিল আর সেই সময় আমাদের সামনে আর কেউ ছিল না, সিনিয়র ছিল। এবং তার সঙ্গে আমরা কয়েকজন, এবং আমি ওই 7 সদস্য কমিটির যে হাই কমান্ড হলো, সেই 7 সদস্য কমিটির আমি একজন সর্বকনিষ্ঠতম সদস্য। এখান থেকেই আমার এনটিটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার, নেতৃত্ব দেওয়ার, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার প্রাথমিক যাত্রা। আমরা অফিস নিলাম শহরের উপরে, দোতলা একটা বিল্ডিং, সেখানে বসতাম। সেখান থেকে অফিস ট্রান্সফার করে নিয়ে গেলাম আমরা পুরানো বৈজাগিতে কাদের সিদ্দিকী বাসার পিছনে যে বিল্ডিংটা, ওইখানে জনাব অফিস ছিল। ওইখানে আমার উপরে দায়িত্ব ছিল ওয়ারলেস মেনটেন করা, ওয়ারলেসে সারা বাংলাদেশের খবরাখবর সংগ্রহ করা। এবং কাকমারি কলেজ মাঠে আমাদের মধ্যে যারা আর্মির অনেকে ছিল, আর্মি থেকে বেরিয়ে এসে পড়াশোনা করছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে তোমরা এখানে দাও, ট্রেনিং দাও। কারণ আমরা বন্দুক দোনালা বন্দুক হাতাই নেই, আমরা প্রাইভেট চালাবো। তো এখানে উল্লেখ করা দরকার, এটা আমার নিজেকে বড় করে তোলার জন্য নয়, এটা আমার রাজনৈতিক, আমার বলবো না, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ব্যাপার। কারণ আমরা অনেক আগে থেকেই, যখন 70-এর নির্বাচন হয়, তখন আমাদের স্লোগান ছিল ভোটের বাক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো। এই ছিল আমাদের স্লোগান, ভোটের বাক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো। স্বাধীনতার স্বপ্ন অনেক আগের থেকেই আমাদের মগজের মধ্যে ছিল। সেই কারণে উত্তরবঙ্গে আমি একটা ট্রেনিংয়ে, সেইখানে রাইফেল চালানো, রিভলভার চালানো, গ্রেনেড থ্রো করা, দেশি বোমা তৈরি করা, এদের একটা ট্রেনিং আমার ছিল, জানা ছিল। এবং কিছু অস্ত্র আমার বাসায় গোপনে আমি রাখছিলাম। এবং টাঙ্গাইল জেলায় আমি একমাত্র লোক, প্রথম দেশি বোমা তৈরি করার এক্সপার্ট, এবং সেটা তৈরি করে আমি এখানে ফুটাইছি। বিন্দুবাসী স্কুলের ওয়ালে প্রথম ফুটাইছি, মানে এটার মধ্যে স্প্রিংটার ছিল না, যাতে মানুষের ক্ষতি না হয়, তাই সফল হয়।
মানে আমি যেটা শিখছি, আমি যেটা পারি, এটা প্রমাণ করার জন্য আমার শিক্ষা সামগ্রী আমি পাঠাইছি। সুতরাং আমাদের প্রস্তুতিটা কিন্তু আগে দিয়েছিল, যারা আমরা বাম ভাষা মানে ছাত্রীরা বা বাংলা ভাষার সঙ্গে যারা ছিলেন, ছাত্ররা যদি বিরক্ত হও তাহলে আমার বক্তব্য শেষ করে দেবো। আর তোমরা যদি আমার কথা শোনো, তোমরা এতদিন বই পুস্তকে যা পড়ছো সেটা একতরফা, আসল ঘটনা এখন পাওয়া। মুক্তিযুদ্ধের ইতিহাস কোন বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে নয়, সবাইকে যার যার অবস্থানে তাকে সম্মান দিতে হবে, কাউকে বাদ দিয়ে না।